রক্ত, যুদ্ধ এবং সাম্রাজ্য জয়ের এক আদিম নেশা। হাজার হাজার বছর আগে আইবেরিয়ান উপদ্বীপের যে মাটিতে রোমান গ্ল্যাডিয়েটররা তরবারি হাতে একে অপরের বুক চিরে ফেলত, কিংবা যে মাটির দখল নিতে আরবের মুসলিম ঘোড়সওয়ারা আটলান্টিক পাড়ি দিয়েছিল, সেই একই মাটিতে আজ জন্ম নিয়েছে ফুটবল বিশ্বের এক অপরাজয় লাল টর্নেডো। আমরা বাংলাদেশিরা যখন ফুটবল বলতে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের চেনা আবেগে বুঁদ হয়ে থাকি, ঠিক তখন 2026 সালের ফুটবল বিশ্বকে একাই শাসন করে চলেছে ইউরোপের এই রক্তক্ষয়ী ইতিহাসের দেশ স্পেন। বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে উড়িয়ে দিয়ে এখন দাঁড়িয়ে আছে ফাইনালের ঠিক দ্বার প্রান্তে। সামনেই তাদের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনাল মহাযুদ্ধ, প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। হাজার বছর আগে যারা যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে কোনো দয়া দেখাতো না, আজকের ফুটবল মাঠেও তারা প্রতিপক্ষের ডিফেন্সকে ঠিক একইভাবে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কিন্তু ফুটবল মাঠের এই রোমাঞ্চ আর লাল জার্সির আড়ালে লুকিয়ে আছে আসল স্পেন দেশটি কেমন, যে দেশের রক্তে মিশে আছে রোমানদের নিষ্ঠুরতা আর মুসলিম আল আন্দালুসের মায়াবী স্থাপত্য। সেই দেশে একজন সাধারণ বাঙালির প্রবাস জীবন কেমন হতে পারে? 2026 সালের বর্তমান পরিস্থিতিতে স্পেনের শিক্ষা, চাকরি আর নাগরিক জীবনের আসল সত্যটা কি? বিশ্বের এমন সব রোমাঞ্চকর ফুটবল পরাশক্তি, ভৌগোলিক বৈচিত্র্য এবং অজানা ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। তাই পুরো গল্পে হারানোর আগে এখনই আমাদের ডকুমেন্টারি বর্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন আজ আমরা পাড়ি জমাবো ঐতিহ্যের আর ফুটবল দেশ স্পেনে। জানবো এমন এক সমাজ সম্পর্কে যা দূর থেকে যতটা উৎসব মুখর, ভেতর থেকে তার চেয়েও অনেক বেশি রহস্যময় এবং অবিশ্বাস্য। স্পেনের ভূগোলকে বুঝতে হলে প্রথমে এর মানচিত্রের দিকে তাকাতে হবে। ইউরোপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপের সিংহভাগ অংশ জুড়ে এই দেশের অবস্থান। এর এক পাশে পর্তুগাল, অন্যদিকে ফ্রান্স, আর তিন দিক দিয়ে ঘিরে রেখেছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের সুবিশাল নীল জলরাশি। এই চমৎকার ভৌগোলিক অবস্থানের কারণে স্পেনে বছরের প্রায় 300 দিনই ঝলমলে রোদ থাকে, যা একে পুরো ইউরোপের মধ্যে পর্যটনের প্রধান স্বর্গরাজ্যে পরিণত করেছে। আপনি যদি একজন পর্যটক হিসাবে স্পেনে ভ্রমণ করতে চান, তবে এর কয়েকটি শহর এবং অঞ্চল আপনাকে সম্পূর্ণ ভিন্ন জগতের রোমাঞ্চ উপহার দেবে। চলুন স্পেনের প্রধান প্রধান পর্যটক অংশগুলোর মধ্যে দিয়ে একটি কাল্পনিক সফর করা যাক। বার্সেলোনা বা গাইদির স্থাপত্য শিল্প। স্পেনের পর্যটনের কথা বলতে গেলে সবার আগে যে শহরের নাম আসে তা হলো বার্সেলোনা। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই শহরটি তার প্রাণবন্ত সমুদ্র সৈকত, ফুটবল ঐতিহ্য এবং জাদুকর স্থাপত্যের জন্য বিখ্যাত। এই শহরের প্রধান আকর্ষণ হলো কিংবদন্তি স্থপতি আন্তোনিও গাইদির ডিজাইন করা সাগ্রাদা ফ্যামিলিয়া চার্চ। 130 বছরের বেশি সময় ধরে তৈরি হতে থাকা এই চার্চটির ভেতরের নকশা দেখলে মনে হবে আপনি কোনো অতি প্রাকৃতিক বনের মধ্যে ঢুকে পড়েছেন। এছাড়া গাউদির তৈরি পার্ক গুয়েল বা কাসা বতলো শহরের সৌন্দর্যকে এক পরবাস্তব রূপ দিয়েছে। শহরের বিখ্যাত রাজপথ, লা রামব্লার, স্ট্রিট পারফরমেন্স আর ক্যাফে কালচার যে কোনো পর্যটককে মুগ্ধ করতে বাধ্য করবে। মাদ্রিদ, রাজকীয় ইতিহাস ও সংস্কৃতির কেন্দ্র। স্পেনের ঠিক মাঝখানে অবস্থিত এই রাজধানী মাদ্রিদ। এটি মূলত ইতিহাস, রাজকীয় প্রাসাদ এবং বিশ্বখ্যাত আর্ট মিউজিয়ামের শহর। ইউরোপের অনন্য বৃহত্তম রাজপ্রাসাদ রয়্যাল প্যালেস অব মাদ্রিদ এর 3000-এরও বেশি রাজকীয় ঘরের জাঁকজমক দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন। শহরের প্রাণকেন্দ্র প্লাজা মেয়র এবং পুয়ের্তা দেল সল এর বিশাল চত্বরে হাঁটলে স্পেনের প্রাচীন রাজকীয় আমেজ টের পাওয়া যায়। আর ফুটবল প্রেমীদের জন্য এই শহরের প্রধান তীর্থস্থান হলো রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাবো স্টেডিয়াম।
আন্দালুসিয়া ইসলামিক ইতিহাসের মায়াবী ছোঁয়া। স্পেনের দক্ষিণ দিকে অবস্থিত আন্দালুসিয়া অঞ্চলটি ঐতিহাসিকভাবে সবচেয়ে সমৃদ্ধ। এখানকার গ্রানাডা শহরে অবস্থিত আলহাম্বোরা প্রাসাদ স্পেনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর একটি। পাহাড়ের চূড়ায় অবস্থিত লাল পাথরের এই দুর্গের ভেতরে সূক্ষ্ম ইসলামিক ক্যালিওগ্রাফি, মায়াবী ঝর্ণা এবং জ্যামিতিক নকশা মুসলিম আন্দালুস গৌরবময় ইতিহাসকে চোখের সামনে ফুটিয়ে তোলে। এছাড়া এই অঞ্চলের কর্বোডা শহরে অবস্থিত বিখ্যাত মেসকিটা বা গ্রেট মস্ক অফ কর্ডোবা, যার লাল সাদা পাথরের শত শত আর্চ বা লিখান স্থাপত্য বিদ্যার এক পরম বিস্ময়। আর আন্দালুসিয়ার রাজধানী সেভিল এর বিশাল ক্যাথেড্রাল এবং প্লাজা দে স্পেনিয়ার চোখ ধাঁধানো টাইলসের কাজ পর্যটকদের ক্যামেরার ফ্রেমকে রঙিন করে তোলে। আপনি যদি সমুদ্রপ্রেমী হন তবে স্পেনের উপকূল আপনার জন্য এক স্বর্গ। স্পেনের পূর্ব দিকের কোস্ট ব্রাভা এবং দক্ষিণ দিকের কোস্ট দোলসোল এর সোনালী বালুকময় সৈকত এবং ভূমধ্য সাগরীয় নীল জলরাশির সৌন্দর্য অতুলনীয়। তবে আসল রোমাঞ্চ লুকিয়ে আছে স্পেনের মূল ভূখণ্ড থেকে দূরে সমুদ্রের বুকে থাকা দ্বীপগুলোতে। বিশেষ করে ইবিজা দ্বীপটি পুরো বিশ্বের নাইট লাইফ, ইলেকট্রনিক মিউজিক এবং সমুদ্র সৈকতের পার্টির জন্য এক নামে পরিচিত। অন্যদিকে আফ্রিকার কাছাকাছি অবস্থিত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ তার জীবন্ত অগ্নিগিরি, কালো বালু সৈকত এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসদের জন্য বিখ্যাত। স্পেনে ভ্রমণ শুধু সুন্দর জায়গা দেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখানকার পাগলাটে সব উৎসবের অংশ হওয়ার এক অনন্য অভিজ্ঞতা। প্রতি বছর আগস্ট মাসে স্পেনের বুনিয়াল শহরে অনুষ্ঠিত হয় বিশ্ববিখ্যাত টমেটো উৎসব লা টমাটিনা, যেখানে হাজার হাজার মানুষ একে অপরের দিকে টনকে টন পাকা টমেটো ছুঁড়ে পুরো শহরকে লাল রঙে রাঙিয়ে তোলে। আবার প্যাম্পলোনা শহরে রানিং অব দ্য বুলস বা ষাঁড়ের লড়াইয়ের উৎসব, যেখানে খ্যাপাটে ষাঁড়ের সামনে দিয়ে রাজপথে ধরে মানুষের জীবন বাজি রেখে দৌড়ানো রোমাঞ্চ দেখতে সারা বিশ্ব থেকে পর্যটকরা ছুটে আসেন। স্পেনের এই বৈচিত্র্যময় ভূগোলের কারণেই এখানে আপনি একই সাথে পাবেন বরফে ঢাকা পিরেনজিন পর্বতমালা, আন্দালুসিয়ার শুষ্ক মরুভূমি, কার্ডোবার প্রাচীন ঐতিহাসিক গলি আর ইবিজার উত্তাল সমুদ্র সৈকত। প্রকৃতি ও মানুষের তৈরি স্থাপত্যের এমন নিখুঁত মেলবন্ধন পৃথিবীর খুব কম দেশেই দেখতে পাওয়া যায়। স্পেনের ইতিহাস কোনো সাধারণ গল্প নয়, এটি হলো পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং রক্তক্ষয়ী ইতিহাসের একটি। প্রাচীনকালে এই ভূখণ্ড রোমান সাম্রাজ্যের অধীনে ছিল, যার বহু নিদর্শন আজও স্পেনের বুকে টিকে আছে। রোমানদের পতনের পর এখানে বিভিন্ন জার্মান উপজাতি শাসন করে, কিন্তু স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় মোড় আসে 711 খ্রিস্টাব্দে। মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে আইবেরিয়ান উপদ্বীপ জয় করেন। প্রায় 800 বছর স্পেনের একটি বিশাল অংশ মুসলিম শাসন ছিল, যা ইতিহাসে আল আন্দালুস নামে পরিচিত। এই সময়ে গড়ে ওঠে কর্বোডা এবং গ্রানাডার মতো বিশ্ববিখ্যাত শহর। স্পেনের স্থাপত্য, সংস্কৃতি ও ভাষার উপর এই মুসলিম শাসনের গভীর প্রভাব আজও স্পষ্ট, যা স্পেনের বিখ্যাত আলহাম্ব্রা প্রাসাদ দেখলেই বোঝা যায়। পরবর্তীতে 1492 সালে খ্রিস্টান রাজন্যবর্গ রাজা এবং রানী ইসাবেলার নেতৃত্বে পুরো স্পেন পুনর্দখল করেন, যাকে বলা হয় রেকনকুইস্তা। এরপর স্পেন বিশ্বজুড়ে এক বিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে। ক্রিস্টোফার কলম্বাস স্পেনের পতাকাবাহী জাহাজ নিয়েই আমেরিকা আবিষ্কার করেছিলেন। স্পেনের সাম্রাজ্য বিস্তারের ফলেই আজ পুরো ল্যাতিন আমেরিকা জুড়ে স্প্যানিশ ভাষায় বলা হয়। 20 শতকে এক ভয়াবহ গৃহযুদ্ধ এবং জেনারেল ফ্রাঙ্কোর একনায়কতন্ত্র পার করে আজ স্পেন একটি আধুনিক, গণতান্ত্রিক এবং প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। 2026 সালে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে কোনো শিক্ষার্থী বা চাকরি প্রার্থী যদি স্পেনে যেতে চান, তবে তার প্রক্রিয়া এবং বাস্তব পরিস্থিতি কেমন? উচ্চশিক্ষার জন্য স্পেন বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এর বড় কারণ হলো ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্পেনের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বেশ সাশ্রয়ী। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে প্রায় 1 থেকে 3 লক্ষ টাকার মধ্যেই পড়াশোনা করা সম্ভব। স্পেনে স্টুডেন্ট ভিসার আবেদনের
কর্মের জন্য IELTS থাকা ভালো, তবে অনেক ক্ষেত্রে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়েও আবেদন করা যায়। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সপ্তাহে 30 ঘন্টা পার্ট টাইম কাজ করার আইনি অনুমতি পান। তবে বড় শহর যেমন মাদ্রিদ বা বার্সেলোনায় পার্ট টাইম কাজ পাওয়া যতটা সহজ, ছোট শহরগুলোতেই ততটাই কঠিন। পড়াশোনা শেষে 3 বছর থাকার পর স্টুডেন্ট ভিসাকে ওয়ার্ক পারমিটে রূপান্তর করার একটি চমৎকার সুযোগ স্পেনে রয়েছে। ওয়ার্ক ভিসা ও চাকরির সুযোগ। বাংলাদেশ থেকে সরাসরি স্পেনে কাজের ভিসা পাওয়া বেশ জটিল, তবে স্পেনে একটি বিশেষ নিয়ম রয়েছে যা অ্যারাইগো নামে পরিচিত। কোনো ব্যক্তি যদি বৈধ বা অবৈধভাবে 3 বছর স্পেনে অবস্থান করেন এবং কোনো কোম্পানির কাজের চুক্তি দেখাতে পারেন, তবে তিনি সেখানে বৈধ হওয়ার সুযোগ পান। এই কারণে অনেক প্রবাসী বিভিন্ন উপায়ে স্পেনে গিয়ে স্থায়ী হওয়ার চেষ্টা করেন। স্পেনে স্থায়ী হতে চাইলে এবং ভালো চাকরি পেতে চাইলে স্প্যানিশ ভাষা শেখা অত্যন্ত জরুরি। আপনি আইটি বা কোনো আন্তর্জাতিক কোম্পানিতে না থাকলে স্থানীয় ভাষা ছাড়া সাধারণ রেস্তোরাঁ, কৃষিক্ষেত্র বা ট্যুরিজম খাতে কাজ করা বেশ কঠিন। স্পেনের অর্থনীতি ট্যুরিজমের উপর অনেকখানি নির্ভরশীল হয়। সিজনাল কাজের সুযোগ প্রচুর। এখানকার জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের চেয়ে কিছুটা কম, তবে বেতনও তুলনামূলকভাবে কিছুটা সাশ্রয়ী। স্পেনের মানুষের লাইফস্টাইল বা জীবনধারা পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত এবং উৎসব মুখর।